তাহলে এরা কি আইন নাই দেখে তারা কি মাফ পেয়ে যাবে? এটা তো হতে পারে না। ইনজাস্টিস এনিওয়্যার ইজ টু জাস্টিস এভরিওয়্যার। তো এটা তো তাদেরকে শাস্তি পেতেই হবে। কে কতটুকু অপরাধ করেছে এটা তো সাক্ষ্য প্রমাণিত হবে আদালতে। এটা ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু সেনাবাহিনীর অফিসার বাইরে সাজা পেতে পারবে, এই ধরনের আইনে বিচার করতে পারবে না, এটা তো হাস্যকর কথা। কিন্তু আমার মনে হলো আমাদের আলোচনা শুরুতে আপনি এই যে এই যারা গুম খুনের অভিযোগে অভিযুক্ত তাদেরকে যে এসি বাসে নিয়ে আসে আলাদা সাব জেলে রাখা, আপনি একটু মৌন সমর্থনের মতো আমি দেখছি আপনার। এটা কি ঠিক হচ্ছে? এটা কি সেনাবাহিনীর? আমি মৌন সমর্থন দিচ্ছি আমি বলছি না। আমি ব্যক্তিগতভাবে নীতিগতভাবে আমি সেনাপ্রধান হলে আমি এই ধরনের ব্যবস্থা করতাম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দিস ইজ ভেরি মানে ট্রিফলিং ম্যাটার। এই জিনিসটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমার লাভ নেই। সে কি 5 স্টার হোটেলে আছে না মাটিতে আছে, সে কি বিরিয়ানি খাচ্ছে না রুটি খাচ্ছে, এটা যে বড় কথা হলো সে সুবিচার পাচ্ছে কিনা, এখানে বিচার যথাযথ হচ্ছে কিনা, সাক্ষ্য সাবুত যেগুলো আছে এগুলো হচ্ছে ওইদিকে আমাদের ফোকাস করা দরকার। এটা নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি করে লাভটা কি হবে আমাকে বলেন। আমাকে মানে না, কিন্তু স্যার অপরাধীদের পেছনে যদি বিচারক যদি দেখে, প্রসিকিউশন যদি দেখে যে এই অপরাধীদেরকে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনী আদর করছে, আদরে রেখেছে, এরা সাব জেলে নাই, এরা সাব জেলে আছে, এরা সাধারণ জেলে নাই, এটা তো মানসিক চাপ সৃষ্টি হয় বিচারকের উপর। আমি একটু বলি আপনাকে, আদালতের বিধান, আমি এটা নিয়ে চিফ প্রসিকিউটরের সাথে কথা বলেছি। আদালতের বিধান আদালত বলবে তাকে কারাগারে প্রেরণ করা। কোন কারাগারে রাখবে, ঢাকা, কাশিমপুর, নারায়ণগঞ্জ বা ঢাকা শহরে কোনো সাব জেল বা ঢাকার বাইরে কোনো সাব জেল, এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়। এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিল এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কেন তারা এটা সাব জেলের অনুমতি দিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে, সাব জেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। এবং সেই হিসাবে আপনারা জানেন যে একটা বিল্ডিং ওখানে উঁচু তার কাটা দিয়ে বেড়া দিয়ে এটাকে সাব জেলের মতো বানানো, জেলের মতোই বানানো হয়েছে। তো এখন সাব জেলটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা আমি মনে করি উপদেষ্টাকে আপনি সরাসরি প্রশ্ন করেন আপনি এটা কেন অনুমতি দিলেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি অনুমতি দিতাম না। আমি সেনা প্রধান হলে আমি হয়তো অ্যাপ্রোচ করতাম না। এখন সেনা প্রধান অ্যাপ্রোচ করেছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে সামরিক কর্মকর্তা হিসেবে উনি স্বপ্রণীত হয়ে করেছেন, এটা আমার ফার্স্ট হ্যান্ড কোনো নলেজ নেই। আপনার কি না হলে ভালো হতো বলে মনে করি। কি বলেন? আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন? মানে আপনি কি কতটুকু কনফিডেন্ট তার প্রতি? উনি একটা রাইট ডিসিশন নিজে নিতে পারেন সিদ্ধান্ত, বা গত 14 মাস ওনার পারফরমেন্স আপনার কি মূল্যায়ন? আমি ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করা পছন্দ করি না। আমি সমালোচনা করা বিপদের পর্যায়ে যে আল্লাহ নির্দেশ করেছে। না স্যার, এগুলো হচ্ছে রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে অনেক কথাই বলতে হয়। এখন গীবত বা সমালোচনা এভাবে ভাবলে আমরা অনেক কথাই বলতে পারবো না। না, আমি আপনার সাথে না, রাষ্ট্রের স্বার্থে কিন্তু যেখানে কোরআন বলেছে যে গীবত করার নিষেধ, হ্যাঁ আমি আপনাকে এখানে রেফারেন্স দিচ্ছি। আমি কেন জেনারেল মঈন বা যারা জুলুম করেছে তার বিরুদ্ধে বলি। সূরা নিসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ জালিমের মন্দ প্রচার ছাড়া আর কারো মন্দ প্রচার পছন্দ করেন না। তো সেই সময় জালিমের মন্দ প্রচার করা যায়, এটা কোরআন অনুযায়ী সিদ্ধ, জায়েজ, অনুমতিপ্রাপ্ত। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার সাথে সরাসরি কোনো জুলুম করেননি, সেই হিসাবে আমার সেই যদি আমি কিছু বলি এটা গীবতের পর্যায়ে পড়ে যাবে। আর আমার ব্যাপারটা তো আপনি ভালো করে জানেন যে আমার একটা সব আগুন লেগে যেতে পারে। না ব্রিগেডিয়ার আজমি ধরেন তিনি তো জুলুমকারীদেরকে সহায়তা করছেন, জুলুমকারীদেরকে কমফোর্ট দিচ্ছেন। সেই জুলুমকারী যারা মানুষকে গুম করে রেখেছে বছরের পর বছর, যারা নির্মম ভাবে হত্যা করেছে, মানুষকে সহায়তা করেছে, নির্দেশ দিয়েছে, তাদেরকে তিনি আরাম কমফোর্ট দেওয়ার চেষ্টা করছেন। তো এটাও তো জুলুমকে সহযোগিতা করা। আমি জুলুমের সব হচ্ছি না তো, আমি সেই হিসাবে মজলুম না হয়ে আমি এটা হতে চাচ্ছি না। আপনি 111-এর পরে কিন্তু সাব জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী সাব জেলে ছিলেন ঢাকার শহরে, মানে জেলের বাইরে। তাহলে আপনারা এখন অনেক মন্ত্রী মিনিস্টার আবার জেলে আছে, চিফ ইলেকশন কমিশনার। না, তাহলে ধরেন এক যাত্রায় কেন পৃথক ফল হবে? আপনারা দাবি করেন। আমি এটাকে জাস্টিফাই করতে যাচ্ছি না, অনেক ভাইকে জাস্টিফাই করতে যাচ্ছি না। আমি বলছি যে এটা একটা মানে বিচার প্রক্রিয়ার মধ্যে, আমি বলছিলাম যে বিচার প্রক্রিয়ার মধ্যে আমি এটা সমর্থন করছি। আমি আবারও বলছি যে আমি আপনাকে বলেছি আমি সেনাপ্রধান হলে আমি
করতাম না, আমি জানি না জেনারেল ওয়াকার করেছে কিনা। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি এই অনুমতি দিতাম না। কিন্তু আমি এটাকে বলছি যে এটাকে আমি জাস্টিফাই করার জন্য বলছি না, আমি বলছি যে এটা নিয়ে আমরা অযথা জিনিসটা মানে চিন্তা না করে আমরা বিচারটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, সুবিচার হয়, এটার দিকে আমরা ফোকাস করি। আমি সেই জিনিসটা গুরুত্ব দিচ্ছি আর কি। স্যার বিচারটা সুষ্ঠু করার জন্যই আমাদের বিচারটা সুষ্ঠু করার জন্যই অপরাধীদেরকে অপরাধ হিসেবে ট্রিট করতে হবে, জামাই আদরে রাখলে হবে না। এটা হচ্ছে কথা। কারণ হচ্ছে অপরাধীরা যদি একটা নির্জন জায়গায় না পৌঁছায়, সাধারণ কয়েদিদের মতো যদি না পৌঁছায়, ওনাদের সে উপলব্ধি হবে না। ওনাদের বাসা থেকে খাবার আসতেছে, স্ত্রী সন্তানরা দেখা করতেছে, ওনারা ওনাদের মতোই আছে। মানে এইটা স্যার মানার কোনো কারণ নাই। না না, এটা বোধহয় সঠিক নয়। তাহলে স্যার তাহলে সে কি হয়? বাসা থেকে খাবার আসতেছে, এই তথ্যটা বোধহয় সঠিক নয়। তাদের পরিবারও প্রথম দিকে দেখা করতে পেরেছে, তারপরে খাদিরা দিনের পর থেকে তাদের পরিবারকেও বলা হয়েছে, আমি যেটা জেনেছি, যে 15 দিনে একবার সীমিত সময়ের জন্য। স্যার আমি বিচারটা কোথায় হবে? বিচারটা কি কারাগারে হবে? আমি জানতে চাই, বিচারটা কি কনক ভাই, বিচারটা কি কারাগারে হয় না বিচারালয়ে হয়? বিচারালয়ে হয়, আদালতে হয়। তো আদালতের পরিবেশ কিন্তু, আর বিচারটা বিচারালয় হবে, ওখানে পরিবেশ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং বিচারক কিন্তু সে ভালো কন্ডিশন আছে না খারাপ কন্ডিশন ওটা দেখে নিবে না, এখানে সাক্ষীর মাধ্যমে যা প্রমাণিত হবে সেটাই রায় দিবে। সুতরাং সে লিভিং কন্ডিশনটা কিন্তু বিচারে কোনো প্রভাব ফেলবে না, আমি সেটা বোঝাতে চাচ্ছি আপনাকে। না, এটা নিয়ে বিচারটাকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, কারণ তার লিভিং কন্ডিশনটা বিচারের উপরে সামান্যতম প্রভাব ফেলবে না। এটা হয়তো অবশ্যই একটা পয়েন্ট থেকেই যায়, তারা কেন অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না, মানে এটা হচ্ছে কথা। এভাবে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসতেই পারে, সরকার দেখা যেতে পারে। না, আমি তো সাংবাদিকরা জানি না কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করে না, সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল। আপনাদের কথা বলছি না, বাংলাদেশের সাংবাদিকরা প্রতিদিনই ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। আপনাদের ডিজিএফআই এখনো সাংবাদিকদেরকে ফোন করে, সাংবাদিকরা প্রতিদিনই ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। স্যার আপনাদের ডিজিএফআই এখনো সাংবাদিকদেরকে বলতে পারবো না। আপনি তো তথ্য, আপনার নেটওয়ার্ক অনেক ভালো, আপনার নেটওয়ার্ক তো অনেক ভালো। আমি একটু লো প্রোফাইলে থাকি, আমি মানুষের সাথে অত যোগাযোগ করি না। আমার এখনো ধরেন স্যার আমার কাছে তথ্য আছে, এই 5ই আগস্টের পরেও ফেসবুকে লেখালেখির জন্য ডিজিএফআই তুলে নিয়ে আসছে ডিবির মাধ্যমে, টর্চার করছে, ফেরত দিচ্ছে, এগুলো নিয়ে আমি কাজ করছি। কাকে? একটা সোশ্যাল, একজন অ্যাক্টিভিস্টকে কেন সে ফেসবুকে এগুলা লিখছে বলে উঠাই নিয়ে আসছে ডিবির মাধ্যমে, তাকে টর্চার করছে, তাকে হুমকি দিয়ে বন্ড দিয়ে তারপর তাকে ছাড়ছে। আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন, আমি চেক ব্যাক করে দেখি। না, আমি দিব, আমার স্যার একদম প্রমাণিত, এগুলো চেক ব্যাক করা স্যার, একদম চেক ব্যাক করা, আমি দিব স্যার, সামনে নিয়ে জাতির সামনে নিয়ে আসবো স্যার। তো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে কে প্রশ্ন করবে? আপনি কি মনে করেন যে মানে এখন ধরেন স্যার আপনারা তাহলে স্যার ইয়ে করেন, ওই যে খুনি জিয়াউল হাসান, তাকেও আপনারা সাব জেলে নিয়ে আসেন। সোহেল, রিয়ার অ্যাডমিরাল সোহেল, তাকেও আপনারা সাব জেলে নিয়ে আসেন। তারেক সাইদ যে খুনের মামলা, তাদেরও সাব জেলে নিয়ে আসেন। না না, আপনি স্যার এক জায়গায় পৃথক হইতে পারে না স্যার, তাই না? তো জেনারেল জিয়া কি কম আর্মি নাকি? এই বৈষম্যটা আমি তো বলছি বারবার, আমি বৈষম্যের পক্ষে নই, আমি বৈষম্যের পক্ষে নয়। আমার বাবার মতো 90 বছর বয়সে একজন বৃদ্ধকে, অসুস্থ, অসহায়, প্রায় অচল অবস্থায়, উনাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, আর সেখানে তো এটা কোনো প্রশ্ন নেই। আমি তো এটার প্রতিবাদী হতেই পারি, আমি কিন্তু আমি জিনিসটাকে মুখ্য করে দেখছি না, এটা আমার বিষয় আর কি। এই জিনিসটাকে আমি ইনসিগনিফিকেন্ট নিচ্ছি। আমার ফোকাস হলো টোটালি বিচারটা, ওখানে সাক্ষ্য ঠিক হবে এবং সুবিচার হোক, না আমরা জুলুমের শিকার না হোক, এটা আমি অবশ্যই দৃঢ়ভাবে কামনা করি। ব্রিগেডিয়ার আজমি, সুবিচার তো বটে, আমরা ন্যায় বিচারের পক্ষে। সুবিচার, ন্যায় বিচার আমি জানি না এক জিনিস কিনা, বাট আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা মিনিমাম কোন রকমের চাই না, অন্যায় চাই না। তো সুবিচার ন্যায় বিচার তো সমর্থক। জি, তো আমরা চাই না যে কেউ আবার বিচারের নামে জুলুমের শিকার হন, সেটা আমরা চাই না। কিন্তু জি, অবশ্যই আই এম দ্য লাস্ট ম্যান। আপনি খবর নিয়ে দেখতে পারেন, আমি কোনোদিন কারোর উপর জুলুম তো করা দূরের কথা, আমি মানুষকে জুলুম করা থেকে মানে আটকিয়েছি, এটা হাদিসে আছে। নিজে জুলুম করবে না, অন্যকে জুলুম করতে দেখলে প্রতিহত করার চেষ্টা করবে। জি, কিন্তু ধরেন আর তা না পারলে অন্তর থেকে ঘৃণা করবে। কিন্তু অপরাধী যদি দেখে, এটাকে দৃষ্টান্ত হয়ে যাচ্ছে ভবিষ্যতে
মানে সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তা বা যে কোনো লেভেল যদি কোনো অপরাধ করে, ওরা ধরেই নিবে যে আমার পিছনে পুরো বাহিনী থাকবে, আমার জন্য আলাদা ব্যবস্থা হবে, আমি আলাদা ট্রিটমেন্ট পাবো। তো প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী সবাই তো আপনি কি মনে করেন যে যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তো শাস্তি পেলে আমি আলাদা ট্রিটমেন্ট পাবো ডিউরিং কাস্টাডি, এটা চিন্তা করে সে অপরাধ করবে? এটা তো না, যুক্তি হতে পারে না যে আমি না, জানি। এটা একটা সাহস থাকে আর কি, এটা একটা ব্যাকআপ থাকে। যেমন ধরেন বহু অপরাধী জেনারেল ওয়াকারের নেতৃত্বে যে সেনাবাহিনী এখন, দায় তো জেনারেল ওয়াকারের। কিভাবে এরা পালাইলো আপনি বলেন? এই 626 জনকে যে আপনি রাখলেন, কিভাবে আপনি যেতে দিলেন ওদেরকে? এরা কিভাবে বিদেশে গেল? দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, তাই না? এখন এখন কেউ যদি মনে করে যে এরকম বসেরা এই জায়গাগুলো স্যার, আপনি আমাদের সেনাবাহিনীকে না কারেকশন হতে দেবে না স্যার। এই জায়গাগুলো সেনাবাহিনীকে আগের অবস্থানে আমি নেবে না। অনেক আগে এক সাক্ষাৎকারে বলেছি, আপনি জি। 626 জনের ইস্যুতে আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি যদি ওই অবস্থা যেন ওয়াকারের জায়গায় থাকতাম, আমিও একটা এই একই তাদেরকে আশ্রয় দিতাম, কারণ না হলে আশ্রয় দিলে দেশে একটা রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু পরবর্তীতে আমি যেটা করতাম, এদেরকে সরকারের হাতে উঠিয়ে দিতাম। রাইট। আমি I would never have allowed them to escape. আমি আশ্রয় দেওয়াটাকে ভুল মনে করছি না আমার বিবেচনায়, কিন্তু তাদেরকে সরকারের হাতে উঠিয়ে দিলে এটা সব দিক থেকে ভালো হতো, সেনাবাহিনীর সুনাম হতো, এবং যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তারা অবশ্যই বিচারের মুখোমুখি হতো। এখন তো তারা সব পালিয়ে আছে। তো এটা আমি কোন আশ্রয় দিলেও পালিয়ে যেতে দিতাম না। এখন এখন ব্রিগেডিয়ার হাজমি কি বলবো, জেনারেল ওয়াকার তো আপনার স্টুডেন্ট, তাই না? আপনি যা শিখাইছেন সেভাবেই তো উনি চলছে, তাই না? না, আমি যুদ্ধ শিখাইছি, আমি এই সমস্ত শিখাইনি ভাই। আমি যুদ্ধ শিখেছি, যুদ্ধবিদ। আমি he was my student, I taught him how to fight a battle. কিন্তু ধরেন কনভেনশনাল ব্যাটল, মধ্যে প্রতিরক্ষা, আক্রমণ না, যুদ্ধের সাথে আরো অনেক কিছু তো শেখান, শুধু তো আর যুদ্ধ শেখানো তো অস্ত্র শেখানো না, অনেক কিছুই, মানসিক গঠন, ল এন্ড অর্ডারের ব্যাপার এগুলো। বাট জেনারেল ওয়াকার সাহেব পায়াস, উনি ধার্মিক মানুষ, ওনার ব্যাপারে তো 500-600 অফিসার, মোস্ট অফ দেম 1 স্টার 2 স্টার এখন আমার ছাত্র। তো একটা ছাত্রকে আমি যুদ্ধ পড়ার বিদ্যা আছে, সে মানুষ হিসাবে কেমন, সে ফিল্ডে গেলে কি করবে, এটা বোঝার কোনো সুযোগ থাকে না। আমার ব্যক্তিগতভাবে আমার নৈতিক শিক্ষা তাকে দেওয়ার কোনো স্কোপ নাই। আমি তাকে যুদ্ধবিদ্যা শেখাই ওখানে। না, যুদ্ধবিদ্যার সাথে চলে আসে স্যার, এগুলো তো স্যার মানে একটার সাথে একটা যুক্ত। নৈতিক শিক্ষা বা যুদ্ধক্ষেত্রে সে যে অন্যায় করবে না সেটাও তো শেখাতে হয়। মানে যুদ্ধক্ষেত্রে যে সে রেপ করবে না, জুলুম করবে না, লুট করবে না, এগুলো তো শেখাতে, এগুলো পার্ট অফ দ্য ট্রেনিং। তো যাই হোক, আমি জাস্ট মজা করলাম আর কি, আপনার সাথে একটু সুযোগ পাইছি যেহেতু আপনার সাথে একটু ফ্রিলি কথা বলতে। তো এখন ধরেন জেনারেল ওয়াকার সাহেব ধরেন যে সুযোগটা নিলেন, সুযোগটা পেলেন, মানে বলা চলে সুযোগটা পেলেন, এবং আপনি যদি দেখেন প্রথম থেকে উনি বেশ কিছু কাজ করলেন। মানে ওনাকে কে অথরিটি দিচ্ছে হাসিনাকে দেশের বাইরে পাঠাইতে? সামরিক হেলিকপ্টার উনি পাঠাই দিলেন, 626 জনকে আশ্রয় দিলেন, ভালো কথা, জীবন বাঁচানোর জন্য। কিন্তু এরপরে আপনি তাদেরকে আবার কোথায় গেলেন আপনি জানেন? আপনি এই কিন্তু বলেন, সরি। না, তো এই যে দায়িত্বগুলো ওনাকে কে দিল? উনি যে সব প্রণোদিত, উনি কি ডুয়েল শাসন চালু করছে বাংলাদেশে, এরকম মনে হচ্ছে আপনার কাছে গত 14 মাসে? আমি অনুমান ভিত্তিক কিছু কথা বলে সবসময় প্রথমে বলে নিলাম। এখন এট দ্য হিট অফ দ্য মোমেন্ট, আপনি 5 তারিখ ওই দুপুর বিকেল ওই সময়টায় কিন্তু ঠান্ডা মাথায় রাইট ডিসিশন নেওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি নিজেকে ওই অবস্থায় দেখেন যে আমি এটা করবো না ওটা করবো, যে কোনো জিনিস একেবারে ওলট পালট হয়ে যেতে পারে। ওই অবস্থায় আমি থাকলে আমি কি সিদ্ধান্ত নিতে জানি না। আমি এই মুহূর্তে যেটা মনে করি, আমি থাকলে হয়তোবা ওই অবস্থান প্রেশার আমার তখন এই সিদ্ধান্ত নিতে পারতাম কিনা জানি। এখন ঠান্ডা মাথায় আমি বলছি, আমি থাকলে কিন্তু আমি তাকে সেফলি যেতে দিতাম। কারণ সে যদি আমি তাকে আশ্রয় ক্যান্টনমেন্টে আসতাম, মানুষ তখন এতটা ক্ষুব্ধ মারমুখী ছিল,
ক্যান্টনমেন্টে যাওয়াটা অস্বাভাবিক ছিল না। 90 সময় আপনার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেন, তখন মানুষ প্রায় ভিতরে ঢুকে যায় অবস্থা। তো এখন তো এইবার তো শতগুণ বেশি মানুষ, যে বিস্ফোরণমুখ সব ক্যান্টনমেন্টে এমপি চক্র দিয়ে যদি ভিতরে ঢুকতো, দেশ তো আরেকটা সর্বনাশ হয়ে যেত, তার ওই মহিলার খোঁজে যদি ঢুকতো। তো এটা কিন্তু তখন একটা খুব কঠিন সিদ্ধান্তের ব্যাপার ছিল যে তাকে আমি আশ্রয় দিব না। তো আমি এখন মনে করছি, যেটা আপনাকে বললাম, আমি ওই অবস্থা থাকলে আমি এটা সিদ্ধান্ত নিতে পারতাম কিনা জানি না, কিন্তু আমি এখন যেটা মনে করি, এটা যেতে দেওয়াটা একদিকে খারাপ হয়নি এই কারণে যে তখন যদি আশ্রয় দেওয়া হতো, মানুষ এতটা মানমুখী ছিল। আমি অনেকের সাথে আলাপ করেছি যে তারা ওখানে গিয়েছে, যে আমরা যদি পেতাম তাহলে টুকরা টুকরা করে ফেলতাম। এই যে মনোভাবটা লক্ষ লক্ষ লোকের, এরা যদি ক্যান্টনমেন্টে ঢুকতো, দেশে আপনি চিন্তা করেন সর্বনাশ হয়ে যেত না একটা। আমরা এখানে থিওরিটিক্যালি অনেক কিছু বলতে পারি, আমরা প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড জিনিস হ্যান্ডেল করা, এবং পিক অফ দ্য মোমেন্ট, জীবনে কোনো দিন পরিস্থিতি হয়নি, পিক অফ দ্য মোমেন্ট ওখানে রাইট ডিসিশন নেওয়া। মানুষ ভুল করতে পারে, যদি আপনার মূল্যায়ন হতেই পারে যে না আমি আশ্রয় দিতাম, আমি যেতে দিতাম না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করতেই পারে। কিন্তু আমার মূল্যায়নে আমি মনে করি যে আমি হলে আশ্রয় দিতাম, কিন্তু আমি পালিয়ে যেতে আশ্রয় দিতাম না, আমি চলে যেতে দিতাম। কারণ আশ্রয় দিলে আমার ক্যান্টনমেন্ট হুমকির মুখে পড়তো, আমার নিরাপত্তা হুমকির মুখে পড়ে যেত। সমস্ত লক্ষ মানুষ, আপনি চিন্তা করেন, এক একটা যদি 10-20 হাজার করে মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতে থাকতো, আপনার অস্ত্রাঘাত লুট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আপনার একবারে দেশে একটা সিভিল ওয়ার শুরু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমরা একটু চিন্তা করতে হবে জিনিসটা, যে ইমপ্লিকেশন কি, এটা কি হতে পারতো। আমরা শুধু আবেগ দিয়ে কথা বললে হবে না। আপনি মানুষের তো আমাকে ভালো দেখেছেন, আমি তো লাইভ দেখি না, আপনি তো দেখেছেন মানুষের তখন কি মানসিক অবস্থা, যে দেওয়াল ভেঙে ফেলেছে, এটা খুলে নিয়ে আসছে, এটা খুলে নিয়ে আসছে। ওই অবস্থায় যে ব্যক্তির কারণে এই অবস্থা, তাকে তো ছিঁড়ে ফেলতো না। এখন ধরেন স্যার, এখন ধরেন এই যে পরিমাণ গুম খুন, যে পরিমাণ বিভীষিকাময় শাসন ব্যবস্থা ছিল, নিকোলাই চৌসেস্কুর মতো বিচার হতে পারত। তো আপনি তাকে জামাই মানে এত এত খাতির করে ইন্ডিয়াতে কেন পাঠিয়ে দিলেন? তো আপনি তো, এবং এখন এখন যেটা করছে হাসিনা, ইন্ডিয়াতে বসে বসে পুরো দেশের মধ্যে আপনি হলে কি করতেন? আপনি সেনাপ্রধান হলে কুইক ট্রায়াল হবে। কনক ভাই, আপনি যদি সেনাপ্রধান হতেন ওই মুহূর্তে, মনে করেন হোয়াট উড ইউ হ্যাভ ডান? আপনি অবশ্যই তাকে ওই মুহূর্তে উনাকে কোথায় রাখতেন আপনি? না, অবশ্যই তাকে কুইক ট্রায়ালের মুখোমুখি করা হতো। তখন পুলিশ তো, আপনি কি তাকে ক্যান্টনমেন্ট নিয়ে যেতেন? পুলিশ তো পুলিশের অস্তিত্ব ছিল না তখন, আপনি কি তাকে ক্যান্টনমেন্ট নিয়ে যেতেন? অবশ্যই নিয়ে যেতাম, ক্যান্টনমেন্টে নিয়ে যান, অন্য কোনো সিকিউরিটি প্লেসে নিয়ে যান, সেটা সম্ভব ছিল। আপনি কি ছিল নিয়ে আপনি সামারি ট্রায়াল করেন, তার সবই হাইপোথেটিক্যাল কথা, সবই চোখের সামনে ছিল। তবে স্যার এখন যেটা হচ্ছে 5ই আগস্টের আপনি যেটা বললেন, জি, যে আমি আমি আমার এই আর্গুমেন্টটা কিন্তু আপনি কাউন্টার করতে পারেন নাই, যে এই রিস্কটাকে আপনি উড়িয়ে দিতে পারেন, যে তার উপরে মানুষ এত ক্ষুব্ধ ছিল যে সব ভেঙে মানুষ ঢুকে যেত, সেনাবাহিনী তখন গুলি করতো না। ঢুকে গেলে যখন মারমুখী মানুষ যখন ক্যান্টনমেন্টে আক্রমণ করতো, অস্ত্রঘাত লুট করতো, তখন দেশে কি অবস্থা হতো? মানে এই কনসিকুয়েন্সটা তো একবার দেখতে হবে আপনাকে। না, আমার মনে হয় না, সিকিউরিটি এনভায়রনমেন্ট সিকিউরিটি নিয়ে আমি কাজ করে এসেছি 30টা বছর। না, কিন্তু আপনি যদি দেখেন যে আপনি কি 1990 সালে তো আপনি 1990 সালে তো আপনার বয়স অনেক কম, তখন আপনি 1990 আমার 10 বছর হয়ে গেছে তখন। তো অবস্থায় তখন যারা এরশাদের ফলের সময় 90 ডিসেম্বর মানুষ তো পারলে ক্যান্টনমেন্টে ঢুকে যায়। আর আজকে এই 35 বছর পরে মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা তো আরো অনেক মানে আগে হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি এখনো দেখেন কি হচ্ছে প্রত্যেকদিন। তো সেই অবস্থায় মানুষ কতটা রুদ্রমূর্তি হতে পারতো, কতটা আগ্রাসী হতে পারতো, এবং ক্যান্টনমেন্টের নিরাপত্তার হুমকির মুখে হতে পারতো, এটা আপনি উড়িয়ে দিতে পারেন না। আমি মনে করি এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল, এবং আমি এখনো বলছি আমি সেনাপ্রধান হলে আমাকে ক্যান্টনমেন্টে রাখার মতো, আমার ক্যান্টনমেন্টের সিকিউরিটি আমার ফার্স্ট। তবে ধরেন জেনারেল ব্রিগেডিয়ার আজমি, আমি যেটা মনে করি আর কি, যে আমরা গত 14 মাসে যা দেখছি, এবং গত হাসিনার 15 বছরের সেনাবাহিনীর যে ভূমিকা দেখেছি, ওই ভূমিকার সাথে এখন খুব বেশি আমরা দেখছি না। এখনো সেই রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা আছে শীর্ষ নেতৃত্বের মাথায়। এখনো হাসিনার অনুগত অফিসারদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে, হাসিনার অনুগতদের তোষণ করা হচ্ছে। তো আমরা যে সংস্কারটা চেয়েছিলাম আসলে সেটি হচ্ছে না। এবং
আপনি আপনি এই কথা বলছেন, আমার তো মনে হয় যে পরবর্তী বিপ্লব যদি হয়, জনগণ যদি ফুঁসিয়ে ওঠে, এবারে বিপ্লব তো জাহাঙ্গীর গেটে এসে থেমে গেছিল, পরবর্তীটা জাহাঙ্গীর গেটের ভিতর থেকে শুরু হবে, এই যদি সংস্কার না হয় প্রপারলি। আপনি যদি অপরাধীদেরকে যদি তোষণ করেন, অপরাধীদের যদি রক্ষা করেন, হ্যাঁ, তো আপনি যদি জেনারেল মুজিবকে দেশের বাইরে পাঠায় দেন, জেনারেল কবিরকে দেশের বাইরে পাঠায় দেন, অপরাধীদেরকে আপনি যদি আপনার ব্রাদার ইন আর্মস বলে পোষণ করেন, আর ব্রিগেডিয়ার আজমির মতো একজন ব্রাদার ইন আর্মসকে আপনি 9 বছর গুম করে রাখেন, তো বিপ্লব ভিতর থেকে শুরু হবে। তখন এটা আপনি ঠেকাবেন কি করে? তা মানুষকে এত 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 হিসাব করে স্যার? মানুষ যখন বন্দুকের সামনে দাঁড়ায়, বুকে রক্ত জেনারেল দেওয়ার মুজিবের কথাটা আমি একটু বলি। জেনারেল মুজিব কিন্তু সে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে ওপেন অ্যারেস্ট ছিল। ওপেন অ্যারেস্ট বলতে সে তার বাসার ভিতরে চলাফেরা করতে পারতো। সে গাড়ির পিছনে যেখানে লাগেজ কম্পার্টমেন্ট আমরা বুট বলি, সে বুটে করে ভেঙে গেছে। এটা একেবারে শতভাগ গ্যারান্টি দিয়ে আমি বলছি। সুতরাং মেজর জেনারেল মুজিবকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, এই কথাটা ঠিক নয়। জেনারেল কবিরেরটা আমি বলতে পারবো না। জেনারেল কবিরের সাথে যেদিন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তার সেদিনও সে আমাকে মেসেজ পাঠিয়েছে। তো সে তারপরে কিভাবে পালিয়ে গেল, এখন কোথায় আছে, এগুলো আমি বলতে পারবো না। সেনাবাহিনী যদি তাকে পালিয়ে যেতে সাহায্য করে, দুঃখজনক। তাহলে সেনাবাহিনী শুধু তাকে একাই কেন করলো? অফিসিয়ালি তো বলা হয়েছে যে সে আইনজীবীর কাছে যাচ্ছে বলে গেল, তারপরে তাকে আর পাওয়া যায়নি। এখন সেনাবাহিনী তাকে কি আলাদাভাবে শুধু তাকে এসকেপ করতে দিবে, বাকিদেরকে দিবে না, এটাও আমি যত কারণ দেখি না। সে নিজে থেকে হয়তো চলে গেছে বলে আমি মনে করি। সুতরাং আপনারা যদি শতভাগ নিশ্চিত না থাকে, দয়া করে সেনাবাহিনীকে ব্লেম করবেন না। আপনি নিশ্চিত থাকলে বলেন আমি আমাকে প্রুফ দেন, আমি ব্লেম সেনাবাহিনীকে এজ এ হোল। আপনি কিন্তু এখানে একটা ভুলে গেছেন যে এই 15 বছর সেনাবাহিনী যা কর্ম করেছে, সেনাবাহিনী আবারও বলছে করেনি। সেনাবাহিনীর অফিসার বিপদগামী বিভ্রান্ত বাইরে গিয়ে করেছে, সেনাবাহিনীর ভিতরে থেকে করেনি। আমি আপনাকে বলি স্যার, ধরেন আমি এটাকে আলাদা আপনি এমফেসিস দিচ্ছেন। ধরেন স্যার, আমরা বলি না যে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, ভারত আমাদেরকে এই করতেছে, ভারতের জনগণ কি আমাদের সাথে নাই? আছে তো। আন্দোলনের সময় ভারতেও তো আন্দোলন হয়েছে, কলকাতায়ও আমাদের হাসিনার বিপক্ষে কিন্তু ছাত্রদের সমর্থনে আন্দোলন হয়েছে। এখন করতেছে তো মোদী সহ একটা গ্রুপ। পুরা ভারতবর্ষের মানুষ তো আর বাংলাদেশের বিপক্ষে না, পুরো পাকিস্তানের মানুষ তো বাংলাদেশের বিপক্ষে না। করছে কারা? একটা গ্রুপ বাংলাদেশের সঙ্গে। তো এটা স্যার চলে আসে, এটা হচ্ছে স্যার টকিং টার্মস, আর কি টকিং টার্মস। তো এখন ধরেন পুলিশ তো আর সাংবাদিক তো আর সবাই ইয়েলো জার্নালিজম করে না, ঘুষ খায় না, ওই সাংবাদিকরা সব এরকম, ওই সাংবাদিকরা চলে আসে। তো ওইটা আছে। এখন ধরেন স্যার, বিং এ জিনিয়াস অফিসার ফ্রম বাংলাদেশ আর্মি, এবং আপনার যে আপনার যে ইন্টেলিজেন্স ট্রেনিং, সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স গুলো, সেটা কি বলে? একটা জেনারেল যে নজরবন্দি, সে গাড়ির বুটে করে পালাই যাবে? ইজ ইট পসিবল? তাইলে তো এই সাবজেল থেকেও সব একটা একটা করে পালাই যাবে। It is. That has happened actually. আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি করেন ভাই, গাড়ি বুটে করে ভাড়া, বাসার সামনে তার গার্ড ছিল, গার্ডও চেক পায়নি, কারণ গার্ড তো গাড়ির বুট করে চেক করবে না। আপনি আমার কিছু হইলে তো চেক করতেন, আপনি ওইটা কেন করলেন না? আপনি কর্তব্য অবহেলা করছেন। আমি যদি ওখানে থাকতাম, আপনি তো আমার সবই চেক করতেন, পলিথিন ব্যাগ একটাও খুলে দেখতেন যে কিছু আছে কিনা ভিতরে। আপনি গাড়ি বুট চেক করবেন না? সিকিউরিটির মধ্যে পড়ে না? একটা সিকিউরিটির মধ্যে আচ্ছা স্যার, যাই হোক, আমাদের একটা ওপেন অ্যারেস্ট টার্মিনোলজি আছে, এটা আপনি সম্পর্কে জানেন কিনা জানি না। আমি জানি, কিন্তু সেখানেও তো আমি কোনো অপকর্মকে কখনোই সমর্থন করি না, এটা আপনারা নিশ্চয়ই জানেন, বুঝেন যে আমি কোন রকমের অপরাধকে, অপকর্মকে আমি কোনোদিনই সমর্থন করি না। আমি হলে তো আমি তাহলে মামলাই করতাম না এতজন জেনারেলের বিরুদ্ধে। আমি অপরাধ অনুমান করে কোনো কথা বলতে রাজি নই। আপনার আমি প্রতিবাদ করব যে হ্যাঁ, তাকে মুজিবকে সেনাপ্রধান বা সেনাবাহিনী প্রশ্রয় তাকে ভাগিয়ে দেওয়া, মানে সে ভেঙে গেছে। আপনার প্রমাণ দেন, আমি আই উইল প্রোটেস্ট। আপনার প্রমাণ দেন কবির সেনাবাহিনীর সমর্থন নিয়ে ভেঙেছে, আই উইল প্রোটেস্ট। আমি অন্যকে কোনোদিন প্রশ্রয় দিই না। আমি প্রত্যেকটা কাজ আখিরাত হিসাব করে করি, আমি দুনিয়া হিসাব করে কিচ্ছু করি না। আমি দুনিয়া অনেক কিছু অর্জন করতে পারতাম। আমি সারা জীবন অনেক সাফার করেছি, এটা যে আমি কোনোদিনই দুনিয়ার কথা চিন্তা করে করেছি। সূরা হাসর 59 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন,
যে সবারই ভেবে দেখা উচিত সে ভবিষ্যতের জন্য কি করছে, আমি ওটা চিন্তা করে আমার প্রতিটা কথা কাজ করি, জি, আপনার সম্পর্কে আমার 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 আর ধারণা, দেশের স্বার্থ চিন্তা করি। আপনার সম্পর্কে স্যার আমার ধারণা ক্লিয়ার। জি। আপনার ব্যাপারে কোনো ইয়ে নাই। কিন্তু ধরেন একজন সেনা জিনিয়াস আমি সেনা সেটাই বলছি যে আপনি এটা মনে করবেন না যে আমি অন্যায়ের পক্ষ নিই, আমি অন্যায়ের জি, পক্ষ নিচ্ছি না। আমি অন্যায় করলে আমার কাছে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে আমি অবশ্যই এটা প্রতিবাদ করবো। না আমি এখন অনুমান এখন নির্ভর বা হিয়ারসের উপর ভিত্তি করে আমি কোনোদিনই বলবো না যে এটা করা হয়েছে, এটা করা হয়েছে। স্যার দিস ইজ নট হিয়ারসে। ওনারা পালায় গেছে, এটা হচ্ছে সত্য, এবং এই পালানোর দায় সেনাবাহিনীর, জেনারেল ওয়াকারের এবং যারা দায়িত্বে ছিল পালিয়ে তাদের। গেছে ফ্যাক্ট, কিন্তু সেনাবাহিনীর সহায়তায় পালিয়ে এটা আপনার স্পেসিফিক প্রমাণ দেন আমাকে। আপনি আপনি সেনাবাহিনী যদি সহায় করে তাহলে শুধু একমাত্র জেনারেল কোরকে কেন করবে? বাকি 15 জন অফিসার এলপিআর দিয়েছিল তাকেও তো তারা স্যার আপনি কি আপনি কি পালিয়ে মনে যেতে করেন দিল না। তো আপনি আপনি কি এটা করেন, আপনি যে 15 জনকে সেনাবাহিনী পালাতে দিল না, কবি ভাই, মানে হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট হিম? না এটা নিয়ে তাকে ধরেন তার যে প্রতি কেন আলাদা বলেন? জি। এটা নিয়ে যে বিষয়টা ধরেন আমাদের কাছে তথ্য আছে বা আমরা যেটা জানি যে শেখ হাসিনা তার রাইট হ্যান্ড হিসেবে বেশ কিছু তালিকা তৈরি করে দিয়েছিলেন যে আমার এদেরকে লাগবে বা এদেরকে কিছু করতে পারবে না, এদেরকে বের করার ব্যবস্থা করে দাও। তো সেই অনুযায়ী ব্যবস্থাটা হয়েছে, এবং ধরেন যার জন্য ধরেন কিছু অপরাধীকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, কিছু অপরাধীকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো আসলে সময়, এখন এখন যে দুনিয়া, এই দুনিয়া আপনি কোনো কিছু গোপন করে রাখতে পারবেন না। দুদিন আগে আর পরে সব চলে আসবে। বাট বাস্তবতা হচ্ছে এই অপরাধীরা, এই অপরাধীরা মানে ওপেন আপনাকে অ্যারেস্ট, তারা তথ্য দিয়েছে, তারা পালিয়ে গেছে। স্যার ওপেন অ্যারেস্ট বলেন আর যাই বলেন, এরা জি, পালাই পালিয়ে গেছে, গেছে। জি। পালিয়ে গেছে সেনা হেফাজতের, ওপেন অ্যারেস্ট হোক আর যাই হোক, সেনা হেফাজত বা নজরদারির মধ্য থেকে, ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত জায়গা থেকে তারা পালিয়ে গেছে। এটা এবং অবশ্যই তাদেরকে মানে এটা দায়ভার সেনাবাহিনী নিতে হবে। এবং ওপেন ধরেন অ্যারেস্টের লোক, ওপেন অ্যারেস্টের লোক ভেগে যাওয়াটা এটা দায় তাদের নিতেই হবে। জি, জেনারেল কবিরকে কিন্তু এখন পর্যন্ত ইয়ে ঘোষণা করা হয়নি। ওই যে কি বলে এটাকে, কি একটা বলে না আপনাদের টার্মসে, যে পালিয়ে গেলে কি হয়, মানে ঠিক মতো ডেজার্টার, জি, এখনো ডেজার্টার আমরা ঘোষণা করা ডেজার্টার হয়নি। বলি। আমরা হ্যাঁ, বলি ডেজার্ট, বলি অ্যাবসলিউটলি জি, AWOL অ্যাবসলিউটলি। AWL এখনো ঘোষণা করা হয়নি কিন্তু জেনারেল কবিরকে। তো এই দায় কার? এই দায় কার? এটা কিন্তু ঘোষণা করা হয় না সাধারণত। না মানে এটা ভেতরে ঘোষণা করা হয় না। অসংখ্য AWL দেখেছি এটা পাবলিকলি এটা ঘোষণা করা হয় না। পাবলিকলি তারা বলছি বলেছে যে না, তারা সে চলে গেছে। এটা 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 আমি জেনারেল অফিসিয়ালিও হয়নি স্যার, এটা অফিসিয়ালিও হয়নি। মানে এটা কোনো বই তাকে ঘোষণা করা হয়নি এখনো, যে ডেজার্টার ঘোষণা করা হয়নি এখনো। তো এই যে মমত্ব আর কি, অপরাধীর জন্য এই যে মমত্ব, সেই মমত্ব না, আমাদেরকে কিন্তু একটা স্পেসিফিক ডিউরেশনের পরে রেজাল্টটা ঘোষণা করা হয়। সাথে সাথে রেজাল্টটা ঘোষণা করা হয় না। ওই ডিউরেশন ১ম এ বলা হয় আমার যদি ভুল স্যার 90 ডেজ পরে তাকে রেজাল্টটা ঘোষণা করা হয়। না বোধহয় না। এটা কি ঠিক স্যার? 90 ডেজ আমার তো মনে কিন্তু হয় ৮ তারিখে না ৯ তারিখে আমি পালিয়ে তো গেল জানি সে। আমি তো জানি আরো কম ডিউরেশন। আমি তো জানি আরো কম ডিউরেশন। ৯০ দিন না স্যার। এটা কি আপনি কি একটু চেক করবেন স্যার? আমার মনে হয় রেজাল্টের ৯০। জন্য জি। ৯০ দিনের বদলে ৬০ দিন হবে। আমি তো অনেক কিছু ভুলে গেছি ৮ বছরে। বাট না এটা আপনার আরো ভেগে গেলে সাথে সাথে আমরা বলি AWL, সাথে সাথে রেজাল্টের বলে দিই। জি। তো আচ্ছা স্যার, যাই হোক, যেগুলো হচ্ছে আপনিও আমি দেখতেছেন, একটু আমিও চেক ব্যাক আমরা করতে হবে এটা। আমি ওটাকে আপনি চেক করে দেখেন। আমার মনে হয় যে এটা খুব আরো শর্ট টাইম। এটা ২৪ ঘন্টা বা ৭২ ঘন্টা এরকম একটা সময়। তো আমার অনুষ্ঠানের আর না, দু না, না, একটা না, 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 না। আমি প্রসঙ্গ অসংখ্য অফিসার সৈনিক এরকম AWL। জি। জি, তো স্যার, জি ভাই। এই জি, যে প্লিজ। ধরেন আপনি একজন বঞ্চিত অফিসার, আপনাকে আমরা বঞ্চিত অফিসারের ক্যাটেগরিতে ফেলতেই পারি। আপনাকে বরখাস্তটা উইথড্র করা হয়েছে আপনার। বরখাস্ত উইথড্র করে আপনাকে অবসরে দেয়া হয়েছে। কিন্তু আমরা আশা জি। করেছিলাম যে আপনি অন্তত একটা র‍্যাংক আপ হবেন। আপনার প্রতি যে বঞ্চনা, তার অন্তত একটা রেমেডি আপনি পাবেন। এবং যতটুকু জানি যে জেনারেল ওয়াকার আপনাকে এই জাতীয় আশ্বাসও স্যার দিয়েছিলেন। আমরা কথা লাগবে অন্ততটা। মানে আপনি অন্তত এটা একটা মানে আপনার র‍্যাংকটা সাউন্ডটা বাড়বে, একটু বা আপনি শুনতে পাচ্ছেন আমাকে ঠিকমতো? আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি। জি। না, বললাম যে জি, হ্যাঁ, আপনাকে হ্যাঁ। আপনি একটা র‍্যাংকের কথা বলছেন, তাই তো? র‍্যাংক আপ হওয়ার কথা ছিল। আপনাকে জাস্ট এটা কিছুই না, আপনার জীবন থেকে যা হারিয়ে গেছে সেই জায়গাটায়
এটা এক ধরনের সম্মান দেয়া, এক ধরনের প্রতিবিধান বলা চলে। তো সেই জায়গাটা কেন হলো না? জেনারেল ওয়াকারের জি। সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে?